আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ইউটিউব চ্যানেল থেকে, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে আপনারা সবাই কান পেতেছেন। এবং এই অনুষ্ঠানটি একযোগে আপনারা যারা শুনছেন, বিশেষ করে দেশের বাইরে যারা শুনছেন, তাদের সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোডটি। তো অনুষ্ঠানের শুরুতেই আমি বিশেষভাবে আজকে আপনাদেরকে অনুরোধ করব যে এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যিনি আমার সঙ্গে গেস্ট রয়েছেন, আমি কথা না বাড়িয়েই তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই প্রথমেই। জি, প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম মিম। মিম, বয়স কত মিম? এই 18 চলতেছে। এখন 18 চলছে। আপনি কি একটু শারীরিকভাবে অসুস্থ? জি। আপনার কথা শুনে মনে হচ্ছে, কারণ একটু দুর্বল লাগছে আপনাকে। জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আপনি আসছেন আজকের এই স্টোরিটা বলার জন্য? জি। ওকে, আর কিছু বলতে চাচ্ছিলেন? আর আমার বাবার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ, কিন্তু আমি জন্ম নিয়েছি নারায়ণগঞ্জে, বড় হয়েছি নারায়ণগঞ্জে, ইভেন আমি এখন নারায়ণগঞ্জেই আছি। আচ্ছা, তো মিম শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। খুব অল্প বয়সে যতটুকু শুনছি, এখনো আম্মুর কাছে শুনি যে আমার জন্মের পর থেকেই আমার বাবা তত একটা খুশি না, আমার নিয়ে অনেক ঝামেলা করতো। তো আমার মা কষ্ট সিদ্ধে আমার যখন 7 কি 8 বছর, এর মধ্যে আমার একটা ভাই হয়। তো এই ভাইটা হওয়ার পর, হ্যাঁ, আচ্ছা, আমার আগেও আমার একটা ভাই হয়েছিল, কিন্তু ওটা হয়েছে মৃত। ও জি। কি করতো আপনার বাবা? আমার বাবা তখন আর কি আমার দাদার হোটেল ছিল, ওই হোটেলেই থাকতো। আচ্ছা। আর এভাবে উনি গাড়ি চালাইতো। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমার বাবা যখন মনে করেন আমার বয়স 7, আর আমার ভাইয়ের বয়স এই ধরেন 2 কি 2.5 এরকম হবে, তখন আমার বাবা আমাদের ফালায় কি অন্য জায়গায় বিয়ে করে। আপনার বাবা? জি। আমার বাবা আমার মারও জানতেই অন্য জায়গায় বিয়ে করে। যখন আমার মা জানতে পারে আর কি, তখন জিজ্ঞেস করে তুমি কি এটা করছো পরে। আর আমার মার বিয়ের পর থেকেই মনে করেন যখন আমি হইলাম, আমার ভাই হওয়া অবধি ঠিক ছিল, যখন আমি হইলাম এরপর থেকে আমার মারে মারধর। আচ্ছা। মারে তো অনেক মারধর করছে। এরপর এরকম করে সংসার চলতেছে। আমার ভাইয়ের যখন 2 থেকে 2.5 বছর বয়স, আমার ধরেন 7 বছর বয়স, তখন আমার মার পারতেছিল না। এর মধ্যে আবার শুনছে যে বিয়ে করছে। তো আমার মা তো থাকার আর কোনো প্রশ্নই আসে না। আমার মা আমারে আর আমার ভাইয়ের নিয়ে কিচ্ছু না বলে নানু বাড়ি চলে আসে। এরপর আব্বু মনে করেন বিচার টিচার ডাকাইছে যে ও চলে যাবে কেন, ওরে বলো যে না যাইতে। তো আমার মা বললো তুমি এরকম করছো, তুমি বিয়ে করছো, শাদী করছো, আমার তো এখন আর কোনো দরকার নেই। তারপর যাই হোক, মা গেছিল, আমাদের নিয়ে গেছিল বাবার বাড়িতে। যাওয়ার পর মারে আবার অনেক মারধর করতো। আর মারধর করতো, যতবার মারধর করতো আমার ভাইটার অনেক আদর করতো, কিন্তু আমার সামনে রেখে মারধর করতো। তো আমার ভাই যখন মনে করেন অনেক ছোট ছিল, তো আমার ভাইও তেমন একটা খানা দানা ঠিক মতো পাইতো না, আর আমারে তো দেখতেই পারতো না আমার বাবা। তো আমার মা এসব সহ্য করতে না পারে আমার নানু বাসায় চলে আসে। নানু বাসায় চলে আসার পর ওই সময় আমার নানু অনেক গরিব ছিল, ওই ধানের মেলে কাজ করতো। আমার 2টা মামা আছে আর 3টা খালামুনি। তো আমার বড় খালামুনি অনেক আর কি জুয়া খেলে, এরকম হাজব্যান্ডের কাছে ওনার বিয়ে হয়েছিল। তো ওই খালু জুয়া খেলতো প্রায় সময়। আমার খালা এই বাসায় থাকতো, বেশিরভাগ নানু বাসায় থাকতো। আবার আমার মার কপালে এরকম হইলো। আর মেজো খালায় যদিও একটু আল্লাহ দিলে ভালো নামাজি কালামি ব্যক্তির কাছে বিয়ে হয়েছে, কিন্তু উনি বাবার বাড়ির কথা শুনতে পারতো না। তো উনি মোটামুটি শান্তিতে ছিল। তো আমার মা ভাবতো যে আমার বড় বোনটা এভাবে কয়েকদিন পর পর বাবার বাসায় এসব থাকে। আমার ভাই 2টা, একটা মরিচার গেছে। আচ্ছা। আর মরিচার গেছে আমার মার আমার মা যেমন কিছু আমার বাবার সংসারে থাকতে টুকিটাকি যেগুলা রাখতো ওগুলা জমাইতো বাবারে না জানায়া। তো ওইভাবে জমাইতে যেমন
অনেকগুলা টাকা করে মামার দিছে, তো মামা ওদিক থেকেও গেছে, মামা নিজেও কিছু জোগাড় করে গেছে। তারপর মনে করেন মামা মই চাষ, ছোট একটা খালা আছে, ছোট একটা মামা আছে, আর আমরা 2 ভাই বোন। এর মধ্যে বড় খালাও মনে করেন এই বাসায় থাকে, আমার মা ওই বাসায় থাকে। তারপর বড় খালার ঝামেলা শেষ করে বড় খালার বাসায় পাঠাই দিছে। আর আমার আম্মু বলতেছে, আমার আম্মু তখন কাঁথা সেলাইতো। আচ্ছা, কাঁথা সেলাই করে সংসার করতো, দর্জি কাজও জানতো, টুকটাক করতো। পাশের বাড়ি একজন বুদ্ধি দিল যে তুই বাইরে চলে যা। আপনার মাকে বুদ্ধি দিল? জি। তখন কি বাবার সঙ্গে থাকতো না আলাদা হয়ে গেছে? না, তখন তো আমার মা আলাদা ভাবে আয়সা করছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কি মার সঙ্গে থাকতেন না বাবার সঙ্গে? মার সঙ্গে থাকতেন 2 ভাই বোন। এর মধ্যে আবার অনেক কিছু হয়েছে কি, যখন আমার মা আয়সা পড়ে তখন 3 মাস পর আমারে আবার নিয়ে যাওয়া হয় আমার বাবার বাসায়। হ্যাঁ, আমার ভাইটা দুধের বাচ্চা, আমার ভাইটারে নিতে পারে না। আচ্ছা, তো আমার নিয়ে যায়, নিয়ে বলতেছে যে তুই বাবার সাথে থাকবি না, তুই মার সাথে থাকবি। আপনাকে জিজ্ঞেস করেছে? হ্যাঁ, কিন্তু কোনো দিন এতটা আদর করে নাই। আমার দাদু বাড়ির সবাই আমারে যতটা আদর তখন আমারে করছে যে তুই আমাদের সাথে থাকবি, মানে আপনাকে রাখার জন্য মূলত। কিন্তু আমার রাখতে পারে নাই। মানে আপনি ডিসিশন দিয়েছেন আমি মার সঙ্গে থাকবো? আমি ওদের কাছে বলছি হ্যাঁ থাকবো, যখন বলতাম যে না থাকবো না তখন রাইগা যাইতো আর কি, একরকম করতো আমার সাথে। পরে যখন বিচার বসলো তখন আমি বললাম আমি মার সাথে থাকবো। আপনি নিজে থেকেই বলেছেন? তখন কি স্কুলে যাইতেন? মানে ওই বয়স ছিল না? কয় বছর বয়স তখন? আমার বয়স 7 বছর। ও আচ্ছা, ক্লাস 1-2 তে পড়ার বয়স। হ্যাঁ। পড়াশোনা করতেন? হ্যাঁ, তখন আমি 3 তে পড়তাম। ক্লাস 3 তে পড়তেন। তো আপনি যেটা বলছিলেন যে আপনার মাকে বুদ্ধি দিল যে বিদেশ চলে যাওয়ার জন্য, হ্যাঁ, তারপর ওই আমার মা কি করলো, আমার মা মামারে জানাইলো যে আমি তো বাইরে যাবো, কিছু করতে পারবি কিনা। মামা ডাইরেক্ট বললো না। মা বললো আমার কিছু টাকা পয়সা লাগতো, এখন যদি তোরা না করে দেস তাহলে আমি কার কাছে যাবো, তোকে যে সময় প্রয়োজন ছিল আমি কি তোকে হেল্প করছি না আমার সংসারে থাইকা, এখন তোরা কিছু কর। তো আমার মামা ডাইরেক্ট না করে দিল। পরে আমার নানু বুঝাইলো যে দেখ তো মেয়েটা কই যাইব। এটা বুঝানোর পর মামাও কিছু দিল। তারপর হইলো যে মা এই কাঁথা সেলাই করা, দর্জি কাজ করা, মনে করেন 7-8 মাসে কিছু জোগাড় করলো। জোগাড় করার পরে মা এসব দিয়া ওই সেন্টার টেন্টারে এদিক সেদিক যাইয়া মনে করেন কিছুদিন পর মা বিদেশ চলে যায়। তখন আমি 8-এ পড়ি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে রেখে যায় কোথায়? আমার নানির কাছে রেখে যায়। নানির কাছে রেখে যায়, ঠিক আছে। নানির কাছে ছোট মামা ছিল বাসায়, আর ছোট খালা ছিল। তো আর আমার ভাইটারে আর আমার নানির কাছে রেখে যায়। আমার মা যাওয়ার 3 মাস পর আমার নানি মারা যায়। ওহো। আমার নানি মারা যাওয়ার পরে মনে করেন এখন তো আমার ছোট খালাটা সংসার হাল ধরলো। আমরাও খুব ছোট ছোট ছিলাম তখন। আমার মাদ্রাসায় দিল, স্কুল থেকে আইনা মাদ্রাসায় দিল। তখন ক্লাস 5-এ পড়ি। 5-এ পড়ার অবস্থায় মনে করেন এখন আমার সামনে পরীক্ষা, এর মধ্যে আমার নানু মারা গেছে। আবার বলতেছে আমার ছোট খালামণির বিয়ে ঠিক হয়েছিল, 40 দিন যাওয়ার আগে বিয়ে দিতে হইব, নয়তো 40 দিনের পরে 18 মাস যাওয়ার আগে বিয়ে দিতে হইব। এগুলো কি বলেছে? এগুলো আর কি আশেপাশের লোকজন? হ্যাঁ, আশেপাশের লোকজন বলে যে মরার 18 মাস এগুলা বাছাবাছি করে আর কি ওনারা। তো এগুলা বলার পর কিছু করার নাই। নানির 40 দিন যাওয়ার পর 18 মাস যাওয়ার আগে আর কি 2 মাসের মধ্যে আমার খালামণিরও বিয়ে দিয়ে দেয়। তখন আমার কেবল 8 বছর, আমার ভাইটা 3 বছর। এরপর আমার নানু কি করবো, কিছু তো করার নাই। তো বড় খালার এক বড় মেয়ে যেটা আছে ওরে আনে, ও স্কুলে পড়তো, তখন এসএসসি দিছে, কলেজে ভর্তি হবে এমন সময় ওরা আইনা পড়ে। তো সংসারের হালটা ধরার পর মনে করেন কোনো মতে সংসারটা চলতেছে। তো হঠাৎ করে আমার ওই বোন মনে করেন কিছু হইলে আমাদের দুনো ভাই বোন, আমার ভাইটা যে বাচ্চা, আমার ভাইটা কিন্তু এখন শুকায় গেছে, কিন্তু ছোটবেলা এত কিউট ছিল। আমার ভাইটার দেখলে সবাই যে না দেখবো ও আদর করতে চাইবো, এরকম মোটা টোটা ছিল। আমার ওই ভাইটার দিকে তাকায় ওর একবার মায়া হয় না। ও শুধু শুধু মারতো, কথা থেকে কথা হইলেই মারতো, আর আমার তো কোনো কথাই নেই। ওরে আনা হয়েছে এই সংসারের কাজ করার জন্য। আমার মা বিদেশ থেকে ওর জন্য এক্সট্রা খরচ দেয়। আমার মামারা বলে দেখ মুক্তি তোর যা লাগবো আমাদের বলবি, কিন্তু ও দুনো ভাই বোনের যাতে কষ্ট না হয়। তখন মনে করেন আমার বোনটা কিছু থেকে কিছু লেগে তো যা তোর বাবার কাছে যা, বাবার কাছে পাঠাইতো। বাবা বলতো আমার কাছে আসছোস কেন, ডাইরেক্ট আমার কাছে আসার কি দরকার,
মার কাছে থাকবি, মার কাছে যা। মাও মাঝে মাঝে ফোনে বলতো তোর বাবার কাছে যা দেখ কিছু বলে কিনা, ওখানে থাকতে পারস কিনা, এরকম কিছু বলতো মা। তো আমার মা ক্লাস 8-এ পড়েন তখন? না না, তখন 5-এ পড়ি, পরীক্ষার সামনে। আচ্ছা। তো এরকম করতে করতে আর কি সারাদিন কাজ করতাম, শুধু আমি ক্লাসটা করার টাইম দিত আমার। আর বাকি সময় শুধু ঘরের কাজ করতো? বাকি সময় ঘরের কাজ করতাম। এমনকি আমার নানা এমন একটা সময় গেছে, আমি বাচ্চা মানুষ, যদি আমি আমার নানার কাপড় কাচা না দিতাম, আমার নানা পরিষ্কার জামা পরতে পারতো না। তখন আমি 5-এ পরীক্ষা দিব, 8-9 বছরে পড়ছি। এরপর মনে করেন আমি কোনো প্রাইভেট কোচিং টুচিং কিচ্ছু করতাম না। পরে পরীক্ষাটা দিলাম, এরকম করে পরীক্ষাটা দিলাম। এই সকালে উঠা কি আমি এত তাড়াতাড়ি কি থাল বাসনগুলো ধুইতে পারবো? ও রাত্রে 11টা বাজলো, আমি ঘরের মধ্যে পানি আইনা কলসের মধ্যে কইরা ঘরে পানি আইনা বোলের মধ্যে নিয়ে ওই থাল বাসনগুলো ধুয়ে রেখে যেতাম। এরকম একটা অবস্থা ছিল। আশেপাশের নানুরা কি করতো, আমার কাছে আমার কথা বলতো, আর ওই আমার খালাতো বোনের কাছে আমার খালাতো বোনের কথা বলতো। আমারে বুঝাইতো, দেখ মুক্তি তোদের সাথে এরকম করে, মুক্তি ভালো না, এটা ওইটা, এরকম ভাবে চলবি, ওরকম ভাবে চলবি। আর মুক্তি আবার বুঝাইতো যে এই দুটার বাপের বাড়ির কাছে, বাপের কাছে পাঠাস না কেন, রাখছস কেন তোদের কাছে, এরকম করে কি হালদি মারতো। তো বাসার মধ্যে আমার প্রায় 14টা, আজ তো মিল্লা 14টা নানি, একজনে এক কথা বলতো। তো ওই সময় বাচ্চা মানুষ ছিলাম, তো মনটাও প্রায় নষ্ট হয়ে গেছিল। পরীক্ষাটা দিলাম, ইনশাল্লাহ ওর বোন একটা, আমার খালাতো বোন আরেকটা, মুক্তির ছোটটা আমার সাথে পরীক্ষা দিছে, ওর থেকে ভালো ভালো নম্বর পাইছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার শেষ পরীক্ষা যেদিন, ইসলাম ধর্ম পরীক্ষার দিন, আমার অ্যাক্সিডেন্ট হয়। ওকে। যে অটো দিয়ে গেছি ওই পুরো অটোটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমার বেশি হয়। আমার ডান হাতের এই আঙুলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমি সবটাতে ভালো পাইলেও ওই পরীক্ষাতে আমি কিছুই পাই নাই। তো বাসায় এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে, যে পরীক্ষায় ফেল গেছে, এটা গেছে, ওইটা গেছে। তো আমার মারে বলতো কি যে আমি আমার মার সাথে কথা বলতে চাই না। কিন্তু আমার মা যখন জিজ্ঞেস করতো যে আমার মেয়ের কাছে দে, ছেলের সাথে তো কথা বলেই, ও তো বাচ্চা মানুষ, ও কি বলবো। তো আমি তো বুঝি, এজন্য আমার সাথে কথা বলতে দেয় না। এরকম করে অনেকদিন গেল, যাওয়ার পর আমার আলিটেক মাদ্রাসায় দেওয়া হইল। মাদ্রাসায় থাইকা পড়মু, তো ওখানে থাইকা পড়তাম, কিছুদিন পড়ালেখা করলাম ওখানে থাইকা। তো ওখানে একটা ছেলে দেখতাম কি মাদ্রাসার বিল্ডিং এর কাজ করতো। তো আমার ব্যাপারটা উনি কিছু কিছু হয়তো কারো কাছ থেকে জানছে, যে আমার মা বিদেশে এরকম ওইরকম। আগে আমার অনেক জিজ্ঞেস করতো, আর এখন আমি এরকম দেখতেছেন, তখন কিন্তু আমার 12 বছর বয়স তখন আমি পুরো একটা, ধরতে গেলে আমার ভুটকি ছাড়া কেউ কথা বলতো না, এরকম আমি একটা মেয়ে ছিলাম, একটা হাতির মতো ছিলাম। ধরতে গেলে আমার হাতি বলতো সবাই, এরকম ছিলাম। টমেটো বলতো, অনেক সুন্দর ছিলাম। পরে বলতেছে কারোর কাছ থেকে এগুলো শুনছে, আমার ফ্যামিলির ব্যাপারে শুনছে। শোনার পর আমার একদিন বলতেছে, মাদ্রাসা থেকে বের হওয়ার পর 1 সপ্তাহ পর ছুটি নিয়ে বাসায় আসেন। বলতেছে যে আমি তো তোমার ফ্যামিলির ব্যাপারে সবই জানি। কে বলছে এটা? ওই ছেলেটার সঙ্গে আপনার কথা হতো? কথা হইতো না, কিন্তু পিছু ডাকছে। আচ্ছা, কি নাম ছিল ছেলেটার? ফারুক। হ্যাঁ। ওই মিস্ত্রির কাজ করতো? হ্যাঁ। আচ্ছা, রাজমিস্ত্রি। হ্যাঁ। পরে ও আমার ডাকার পর আমি যখন গেলাম, বললো যে আমি তো এরকম এরকম তোমার সম্বন্ধে সবই জানি। তো বললাম তো আপনি জানেন আমার কি। আর আমার একটা স্বভাব ছিল কি, ছোটবেলা যতই আমার মারধর করুক আর যতই যাই করুক, একটা অনেক গুরুত্বপূর্ণ আমার কথা বলতেছে, কিন্তু আমি ঘোড়ার মতো ফালাইতেছি, মানে আমার কোনো কেয়ার নাই না। তো উনি ওনার মতো বইলা গেছে, আমিও আইসা বসছি। এরপর আমার মা বিদেশ থেকে ছুটিতে আসে। ছুটিতে আসার ঠিক একদিন আগে আমার মামা 50,000 টাকা পাঠাইছিল। তো আমার নানা আবার কি করছে, ওগুলা ঘরে না রাইখা ওগুলো আমার খালামণি গো বাসায় রাখছে। আচ্ছা। আর আমার খালাতো বোন যেটা আছে, ওটা বড় খালাদের ঘর তুলবো, এজন্য ওগো বাসায় গেছে। তো আমি যেমন পারছি তেমন মনে করেন লবণ টবণ বেশি দিয়া শাক রান্না করছি। তো আমার নানা কান্না করে আর বলে যে মুক্তিরে তো আমি আনলাম, কিন্তু কোনো সায় পাইলাম না,
তুই ছোট হইলো, তুই আমার যে লবণ বেশি দিয়ে হইলো ভাত মুখে তুলে দিতেছস, এটাই আমার কাছে অনেক। এগুলা টেগুলা বইলা নানা কান্না টান্না কইরা ওই লবণ ওলা শাক দিয়ে ভাত খেয়ে উঠে গেছে। তো নানাও বাজারে গেছে, বোনও ওনার বাসায় গেছে, বাড়িতে আমি একা। তো একটা ব্লেন্ডার দিয়ে আমি আমার মেজু খালাগো বাসায়, যেটা বর্তমানে সুখে আছে আমার মা খালাদের সবার কাছ থেকে বেশি, আমার ভাইটারে বলি যে এটা নিয়ে খালামণিদের বাসায় দিয়ে। তো আমার ভাইটা ওখানে গেছে। ভাইটা যাওয়ার পর আমার সাথে এরকম একটা বিশ্রী ঘটনা ঘটে আমি ভাবতে পারি নাই। হালকা শীত হালকা গরম, তো আমি লেপ নিয়ে শুয়ে আছি। এর মধ্যে দুইটা লোক বোরকা পরা, মনে করেন বোট জুতা পরা, চশমা পরা, আর কি চেনার কোনো ক্ষমতা নাই, বলতেছে যে আইসেই চুলে ধরছে। চুলে ধরার মাত্র যখন আমি চিৎকার দিমু, তখন মনে করেন টিভির সাউন্ড পুরো 100। আর আমার এক নানা, পাশের ঘরের নানা, উনি ফুল সাউন্ড দিয়া বক্স বাজাইতেছে। আর আমাদের বাড়ির সবাই মনে করেন দাওয়াত খাইতে গেছে। তো এমন সময় আসছে ওই 50,000 টাকা করার জন্য। এখন আমার জিজ্ঞেস করতেছে চাবি কই। তো আমি বাচ্চা মানুষ, আমি কি করবো, আমার শুধু এতটুকুই কথা যে আপনারা কে, মুখ দেখান আপনারা কে। তখন আমি হাত দিয়া অনেক কালাবালি করলাম যে আমি মুখটা দেখব, কিন্তু ওনারা কি করলো, বললো যে হাতটা বেশি নাচে, তুই তো এমনি নাচুনি। তো পাশের একজন বলতেছে গলা ডাবায় কথা গো, বুঝে নিব তো। এরকম বলার পরে আমি বলতেছি তোমরা কে, নিশ্চয় আমার চেনা কেউ, তোমার মুখ আমি দেখবো। বললো তোর হাত দুইটা বেশি নাচতেছে, হাত দুইটা বাইদা নিল। পরে পা দিয়া যখন আমি লাথি মারলাম, আমার মনে করেন থাপড়াইতে পুরো লাল বানাই লাইছে। পরে আমার টাইনা নিচে নামায়া পিছন দিকে এভাবে হাত দিয়া খাটের পায়ের সাথে আমার বাঁধছে। এখন পা দিয়া লাইতেছে দিকে বলে যে পাটা বেশি নড়ে, পাটাও বাঁচছে। শেষে বেশি রকম চিল্লাইতেছে দেখা বাড়িতে তো কেউ নাই, সুযোগ আরো ভালো পাইছে, আমার মুখটাও বাঁচছে। বাঁধার পর মনে করেন কিছুদিন আগে নানা নতুন ফ্রিজ কিনছে, ফ্রিজটার মধ্যে একটা দাম করে লাথি মেরা বলল কি যে সুখ বেশি হয়ে গেছে, ফ্রিজও আনছে ঘরে। এটা বইলা ড্রয়ারটা ভাঙছে, কিছু পায় নাই। না পাওয়ার ফলে আমার 2-3টা লাথি মাইরা আমার পায়ে নুপুর ছিল, ওই নুপুরগুলা নেয় নাই, কিন্তু কানে যে দুলগুলা ছিল ওগুলা নিয়ে গেছে। কিছুদিন আগে আমার মা পাঠাইছে। তো এরকম করে নিয়ে যাওয়ার পর আমার মা আসার একদিন আগের ঘটনা এটা। পরে মনে করেন ওনারা চলে যাওয়ার পর অনেক কান্না, ওনারাও দরজা দিয়ে বের হয়েছে, পিছনের দরজা দিয়ে বের হয়েছে, সামনের দরজা দিয়ে আমার এক আত্মীয় আমার দেখা চিৎকার দিয়ে আমার খুলছে। তো পুরা গ্রাম একটা হস্তনস্ত বিষয় হয়ে গেছে। পরে আমার মা আসলো, মা আসার পর মা একদিন পর আসলো, আমি অসুস্থ, আমার মারতে মারতে প্রায় অসুস্থ বানাই ফেলছে একেবারে। মা আসার পর এখন প্রশ্ন দাঁড়াইছে একটা, আমার কানের দুলগুলা নিল কিন্তু নুপুরগুলা নিল না কেন? এটা সবই আমার একটা নাটক। আচ্ছা, মা বলতেছে আপনার এটা সম্পূর্ণ নাটক? না, মা না। তাহলে মার কাছে বাড়ির সবাই বলতেছে, ওই আমার খালাতো বোন বলতেছে যে ওর এটা সম্পূর্ণ নাটক, আমি আমার বাসায় গেছি এই কারণে ওই নাটকটা করছে। ওর বাসায় গেছে ওদের ঘর তুলবে এজন্য, আমি কেন নাটক করতে যাব? এরপর মনে করতেছেন, তাহলে আমি বললাম যে আচ্ছা আমি যদি নাটকই করি, আমি আমার মুখ বাঁধতে পারবো, আমার পা বাঁধতে পারবো, কিন্তু আমার হাতটা বাঁধবো কি করে? আমি হাতটা যে পিছনে নিয়ে এইভাবে বাঁধছে ওটা তো আমার দ্বারা সম্ভব না। পরে বলতেছে তোর ভাইয়ের দিয়া করাইছিস। তো আমার ভাই তো না না না, আমি এই কাজ করি নাই, আমি কেন করবো, আমি তো খালামণিকে বাসায় ছিলাম। এখন আমার মা আসছে, আমার মার সামনে তো আমার মারতেও পারে না, কিছু করতেও পারে না, খালি চোখ রাঙায়। তো মা কিছুটা অনেকটা না বুঝতে পারলো, কিছুটা অন্তত বুঝতে পারছে। মা বললো যে মুক্তি কি হয়েছে, তুই এরকম করতেছিস কেন? কয় না কিছু হয় নাই। পরে বললো যে খালামণি আমার জন্য আনছো কি, তোমার তো আমি চেন আনতে বলছি। তো আমার মা তেমন কিছু আনতে পারে নাই। ওই মুক্তি আপার আম্মু যেটা আমার বড় খালামণি, ওনারই মাথায় পানি জমছে। তো ওখানে আমার মা 40,000 টাকা দিয়া দিছে। এরকম করতে করতে ওই আমার খালাতো বোনের চেনটা দিয়ে দিল, তা তো ওনার মন বললো না। এরপর মনে করেন আমার মামা বিদেশ থেকে আসলো, মামা বিদেশ থেকে আসার পর বিয়ে করানোর জন্য আমার মা আর কি অনেক কিছু করলো, যে ভাই বিদেশ থেকে আসছে, ভাইয়ের বিদেশ আর পাঠামো না, বিয়ে করাই দিন। তো মামা বলতেছে আমি বিয়ের পর বিদেশ যাবো। পর বলতেছে আচ্ছা ঠিক আছে তুই বিয়ে কর। তো আমার নানুদের পছন্দে আমার মামার বিয়েটা করানো হয়। বিয়ের 4 দিন পর, ঠিক 4 দিন পর আমার মামা আমার জন্য যে চেন আনছে, মোবাইল আনছে, মোবাইলটা তো আমার হাতে দেয় নাই, বলছে এটা তোর জন্য আনছি।
ওই চেনটা আমার কাছে চাইলো যে মামা তোর চেনটা দিত। বিয়ের 5 দিনের দিন আমার মামি আইসা এরকম করে চেনটা দেখায় যে দেখ, এই দেখো তোমার মামা আমার কয়টা চেন দিছে। তো এটা বলার পর আমি অনেক কষ্ট পাইছি, মারে কিছু বলি নাই, তো মা লক্ষ্য করছে। আর বিয়ের 5 দিন হয়েছে মাত্র, কিন্তু আমার মামি করতো কি, আমার মার নামে যেটা হয়েছে ওইটাও আমার মামার কাছে বলতো, যেটা না হয়েছে ওইটাও আমার মামার কাছে বলতো। তো বিয়ের 1 সপ্তাহ হয়েছে, 7 দিন। 7 দিনের দিন আমার মা বললো যে তুই তো চলে যাবি, তো আমি যে তোরে, আমার মা বাইরে থাকা অবস্থায় আমার মামার 12 লাখ টাকা দিছিল। ওই আমার মামা আর কি আফ্রিকা যাওয়ার পথে মনে করেন দালালেরা বিক্রি করে দিছিল। তো টাকাগুলা দেওয়ার পর আমার মা বলতেছে যে ওগুলার কি করবি। তো এগুলা নিয়ে ওনাদের ভাই বোনেদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে আমি জানি না। আমার মারে অনেক মারলো। তখন সন্ধে মারতে মারতে আমার মার ভিতরে শুধু সেমিসটা ছিল। আপনার ভাই মানে আপনার মামা? আমার মামা, আমার মার ছোট। ঠিক আছে, তখন যখন আমার মার এই অবস্থা করছে, বাহিরে কিন্তু অনেক লোক, চেনা অচেনা অনেক লোক। আমি যখন আমার ওড়নাটা আমার মার গায়ে দেই, তখন আমার মামা আমার দিকেও আকর্ষণ করে, হাত বাড়ায়। তখন আমার মা বলে যে দেখ তুই আমার যা যা করছস, আমার মেয়েটারে কিছু করিস না। এটা বলার পর আমার মামা একটা ইস্যু ধরলো কি, যে তোর মেয়ে তো ছেলেদের সাথে লাইন করে। তখন আমি বুঝতাম না কোনটা লাইন করা বলে আর কোনটা ফাইন করা বলে, এত কিছু বুঝতাম না। ছেলেদের বিষয়টা তখন আমার মাথায় ছিলই না। ওই কার থেকে শুনছে যে ওদিকের ফারুকের সাথে আমি কথা বলি, এতটুকুই। এরকম করে বলার পর আমার মা রাগের মাথায় হয়তো তোর যখন কেউ সেফ ফেলাইব না তো তুই দেখাই দি, আপনাকে বললো? এই কথাটা আমার মা বলছিল, কিন্তু এখন আমার মা বলতেছে যে আমি এরকম কিছু বলিনি। যাই হোক, আপনাকে এটা বলার পর আপনি কি করলেন? পরে আমার মনে একটাই জিদ কাজ করতেছিল যে আমার মা আমার এটা বলছে, আমার মামা আমার মারে মারলো, কেন মারলো, এই যেটাই কাজ করতেছিল। তো একদিন ওই ফারুক কার থেকে জানি নাম্বার নিয়ে আমার মার মোবাইলে ফোন দিল। ফোন দেওয়ার পরে ফোনটা আমি রিসিভ করলাম। বলে কি করতেছো? আমি চকলেট খাইতেছি। আমার কথা উড়া উড়া, চকলেট খাইতেছি। পরে বলতেছে যে তুমি তো মাদ্রাসায় আসো না, কি ব্যাপার? পরে আমি বলতেছি যে আসি না আসি ওটা আমার ব্যাপার। পরে যখন আমার মা চিল্লাচিল্লি করতেছে, মা কান্নাকাটি করতেছে, এটা দেখে বলতেছে কয় আসো চলো আমরা একদিন ঘুরতে যাই। তো আমি কই আমি তোর লগে কই ঘুরতে যাবো? তুই কি আমার বিয়ে করবি? তুই কি আমার বিয়ে করবি যে তোর সাথে আমি ঘুরতে যাবো? উনি কি তুই তো করে করতেন নাকি এই ঘটনার পরে তুই করলেন? তুই করেই বলতেন? না, ওরা আমি তুই করে বলতাম। আচ্ছা, তারপর? পরে বলতেছে হ্যাঁ তোমায় আমি বিয়ে করবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখ, এতটুকুই। তো ও এই কথাটা মনের ভিতর গাইথা নিছে যে তুই কি আমার বিয়ে করবি, কিন্তু আমি কিন্তু এত কিছু মনে করিনি। এরপরের দিন 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, ওই দিন 14ই ফেব্রুয়ারি ছিল। মাদ্রাসায় তেমন কোনো অনুষ্ঠান ছিল না, কিন্তু আর কি বান্ধবীরা একরকম জামা পরা, তারপর হইলো যে সব একরকম ড্রেস পরা কিছু একটা আর কি খাবার দাবারের আয়োজন করবো এরকম। তো 14ই ফেব্রুয়ারির দিন আমি বাসা থেকে বের হই। মনে করেন মোটামুটি আমার হাতে আংটি ছিল, ব্রেসলেট ছিল, পায়ের নুপুর, পায়ের আংটি, গলায় চেন, দুল এসব ছিল স্বর্ণের। তো এগুলা পয়রা টয়রা বের হয়েছি। তো আমার মার, আমি একটা মেয়ে, আমার মার তো অনেক আউস আছেই না। তো আমি অনুষ্ঠানে যাইতেছি, আমার মা নিজের হাতে আমার সাজাই দিছে। তো যাওয়ার সময় আমি আমার মার কাছে টাকা চাই। আমার মা বলে যে টাকা নাই। আমি আমার মার আবার মামা মারার পর দাঁত ব্যথা হয়ে গেছিল, বলতেছে 500 টাকা আছে, এই টাকাটা নিয়ে আমি যাবো, ডাক্তার কাছে যাবো। তো আমি বললাম আমি এটা নিয়ে যাবো। মা বললো না। তো আমি বলতেছি আমি এটা নিয়েই যাবো। মা বলতেছে না, এটা বলে মা মাঠে গেছে। তো মাঠে যাওয়ার পর আমি ওই টাকাটা নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাওয়ার পর ওখানে তেমন কিছু হয় নাই। মাদ্রাসায় যাওয়ার পথে ওই ফারুক বলতেছে কি হলো তোমার গাল টাল এরকম লাল কেন? পরে বলতেছে গাল টাল লাল কেন? এর আগের দিন আবার মার সাথে ঝগড়া লেগে আমার খালামুনি আমার 2-3টা থাপ্পড় দিছিল। কোন ক্লাসে পড়তেন তখন আপনি যখন এগুলো? তখন আমি 6-এ। এত অল্প বয়সে? আচ্ছা, 6-এ। পরে মনে করেন 7-এ প্রায় উঠমু। তখন ও কি করলো, ফেব্রুয়ারি দিকে ও বললো যে চলো কই তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। তো আমি বললাম ডাক্তার কাছে যাবো। তখন
ওই সময় আবার আমার মা মনে করেন, তখন আমার মা দেশে ছিল কিন্তু বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার মা বলতেছে যে আমি তো চলে যাবো, তুই তাড়াতাড়ি চলে আসিস। তো বলতেছে যে চলো। তো আমি বললাম যে কই যাবো, কই ডাক্তার কাছে। তো আমার একটা অভ্যাস ছিল কি ছোট থেকে, আপনি আমি চিনি না জানি না, আপনি যদি বলেন যে আয় ঘুরতে যাবো, ঠিক আছে আমি ঘুরতে যাবো, আপনি যেই হন ঘুরতে তো নিয়ে যাবেন। পরে মনে করেন এরকম করতে করতে ও 2-3 বার বলার পর ওই 14ই ফেব্রুয়ারির দিনই ও আমারে বলল যে তুমি আসো। তো আসতে বলল, এরপর আমার কিচ্ছু মনে নাই। ও নাকি ও আমার নিয়ে যাওয়ার পর আর কি বলছে যে আমার ডাক্তারের কথা বলে ও নিছে, কিভাবে নিছে, কোত্থেকে নিছে এটাও আমার মনে নেই। ও আমার নিছে যখন আমি গাড়িতে, তখন আমি ওরে বলতেছি যে কিরে তুই আমার কই আনছস, আমি এখানে কেন। তো গাড়ির মধ্যে আমি অনেক বড় একটা চিল্লাচিল্লি আর কি মানুষ জড়ো করে নিছি। তখন আমি কক্সবাজারের ওদিকে আমার নিয়ে চলে গেছে, কক্সবাজার অব্দি, কিন্তু আমার হুঁশ নেই। ডাক্তারের কথা বলে আপনাকে কক্সবাজারে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি যে গাড়িতে উঠছি এটাই তো আমার মনে নেই। কিছু একটা খাইয়েছে আপনাকে, কি করছে তাও আমি জানি না। আচ্ছা। পরে মনে করেন আমার যখন আমার সজ্ঞান আসে যে আমি ওর সাথে এত দূর কেন, বা রাত্র হয়ে যাইতেছে, আমার মা তো টেনশন করবো, তখন কিন্তু আমার হাতে একটা ফোন ছিল, কেউ জানতো না, আমার মাও জানতো না। তখন আমি FM শুনতাম, ওই ফোনটা কেউ জানতো না আমার কাছে যে আসছে, এমনকি আমার মাও জানতো না। পরে ওই ফোনটা দিয়ে আমি গেমস খেলতাম, সিম টিম কিছু ছিল না। তো সিম টিম কিছু ছিল না, একটা মার সিম ছিল। মার সিম থাকাতে যে আমি মার থেকে নিছি যে মা এই সিমটা আমার দরকার, কারণ সিম ছাড়া আমি FM শুনতে পারতেছি না। তো ফোনের এত কিছু বুঝি না, ওই FMটাই শুনি আর করি, গেমস খেলি। এরপর ওই মোবাইলটা ছিল আমার সাথে, পরে বলতেছে তোমার সাথে মোবাইল আছে, মোবাইলটা দাও। মনে করেন জোরাজুরি করে এক পর্যায়ে আমার থেকে ওই মোবাইলটাও নিয়ে নেয়। পরে আমি যখন চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করি, তখন ওর বাসায় ফোন দিয়া কিভাবে কি ম্যানেজ করলো জানি না, ওর বাসার লোক বলল যে আমি ওর খালামণির মেয়ে, রাগ কইরা চলে আসছি ঢাকা, আমার নানু বাড়ি, রাগ কইরা চলে আসছি। এখন উনি আমার মা বলতেছে, ওর খালামণি বলতেছে যে ওর খালামণি আমার মা, ওর মা এখন বলতেছে যে আমার যাইতে দিতে। আমি একটু পাগলা টাইপের, আমার কিছু মনে থাকে না, তো আমার জিজ্ঞেস করতেছে তোমার বাড়ি কই। তখন আমি এটাও বলতে পারতেছি না যে আমার বাড়ি কই। মানে এটা কোথায় নিয়ে গেছে আপনাকে? এটা তখন কক্সবাজার। কক্সবাজার কার বাসা? গাড়িতেই। গাড়ির মধ্যেই? হ্যাঁ, গাড়ির মধ্যে আমি চিল্লাচিল্লি শুরু করছি আমার কই নিয়ে আলি। আচ্ছা, ও গাড়ির লোকজনকে বলতেছে। আচ্ছা। পরে এক পর্যায়ে ওর গাড়ির লোকগুলা ছেড়া দেয়। ছেড়া দেওয়ার পর চকরিয়া ওর খালাতো ভাই রুবেল ওর বাসায় নিয়ে, মনে করেন আমার 2 ঘন্টাও রাখতে পারে না, আমার পাগলামানি দেখে কি আমি বাসায় যাবো, আমি বাসায় ফোন করবো। তখন তো আপনি জানতেন না যে আপনি কই যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, তখন ওটা কোন জায়গায় এটাও জানতাম না, কিন্তু ওরা কি বলতেছে আমি কিছু বুঝতেছি না। আমি খালি হা করে তাকায় থাকতাম। তো এক পর্যায়ে ওর মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ আমার বুঝাইলো, দেখো সামনে ওই পুলিশ ক্যাম্প দেখছো, যদি এখন তুমি এমন করো তাইলে মনে করো